আপনার কাজটা কি তা আমি বুঝতে পেরেছি। আমাদের গার্লস কলেজ, আর গার্লস কলেজের সামনে আপনার কি কাজ থাকতে পারে তা বোঝার জন্য আমার যথেষ্ট বয়স হয়েছে। বেআইন আমাদের কলেজেই পড়ে, তাই না? কোন ডিপার্টমেন্টে? ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার? নাম তো বলতেই পারতেন। এই মেয়ের এক লাইন বেশি বুঝে ফেলায়। আরিয়ান হতাশ হলো। তার এখানে আসার উদ্দেশ্য আসলে সে নিজেও জানে না কেন এসেছে। আরিয়ান ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলো। নিজের রুমের দিকে যাওয়ার সময় কিচেন থেকে সালেয়া খালার গলা শুনতে পেল, সাথে ময়ূরীর কণ্ঠে স্পষ্ট কাতরানো। তোমাকে না করছিলাম, তোমার রান্না করতে হইব না। শুনলা না আমার কথা? হাত পুড়াইয়া ফেললা তো। গরম তেল হাতে ছিটে এসেছে, জায়গাটা ভীষণ জ্বালা পোড়া করছে। ময়ূরীর ঠোঁট কামড়ে জ্বলুনি সহ্য করলেও চোখ দিয়ে পানি চলে এসেছে। সালেয়া খালা বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। ময়ূরী অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। আরিয়ান কৌতূহল থেকেই দেখতে এসেছিল। কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ছুটে এসে ময়ূরীর হাত ধরল। ব্যস্ত গলায় বলল, কিভাবে পুড়েছে? ও গড, অনেকটা পুড়েছে। তুমি কিচেনে কেন এসেছো? ময়ূরী কিছু বলতে পারছে না। সালেয়া খালা বলল, আমারই দোষ। আমি যদি ওর কথা না শুনতাম তাহলেই এমনটা হইতো না। এখন এসব আলোচনা করার সময় না। দোষ যারই হোক, এখন অতি শীঘ্রই পোড়া জায়গায় ওষুধ লাগাতে হবে। আরিয়ান সালেয়া খালাকে বলল, খালা, আপনি ফার্স্ট এড বক্স নিয়ে আসেন। আমার রুমে না পেলে মমের রুমে আছে, দেখবেন। জলদি যান প্লিজ। ময়ূরী কাঁদছে। আরিয়ান ময়ূরীর মুখের দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, কি করলে বলো তো? বরফ, পোড়া জায়গায় বরফ দিলে জ্বালা পোড়া কমে। আরিয়ান আশেপাশে খুঁজলো। জীবনের প্রথম সে রান্নাঘরে এসেছে, কোথায় কি আছে কিছুই জানে না। আরিয়ান ফ্রিজ থেকে বরফ বের করে এনে ময়ূরীর হাতে পুড়ে যাওয়া জায়গায় আলতো করে ধরল। তুমি এসো, আজকের পর থেকে যেন তোমাকে কিচেনে আসতে না দেখি। চলো আমার সাথে। আরিয়ান ময়ূরীকে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়েছে। ততক্ষণে সালেহা ও ফার্স্ট এড বক্স নিয়ে চলে এসেছে। আরিয়ান ফার্স্ট এড বক্স খুলে অয়েন্টমেন্ট খুঁজছে। এমন সময় তাসফিন কোনো একটা কাজে বেরোচ্ছিল। ময়ূরীকে আরিয়ানের সাথে দেখে যথারীতি সে রেগে গেল। দূর থেকে কটমার চোখে ওদের দুজনকে দেখলো। আরিয়ান ময়ূরীকে বলছে, একটু হয়তো জ্বালা করবে, কিন্তু কিছুক্ষণ পরে আবার জ্বালা কমে যাবে। তাসফিন তীক্ষ্ণ চোখে এই দৃশ্য দেখে ওদের কাছে এগিয়ে এলো। দূর থেকে সে বুঝেনি ময়ূরীর কিছু হয়েছে, কিন্তু কাছে এসে আরিয়ানকে ময়ূরীর হাত ধরে রাখতে দেখে বলল, কি হচ্ছে এখানে? তাসফিন ময়ূরীর দিকে তাকিয়ে দেখলো ওর চোখে ভেজা। দাঁত কামড়ে রেখে সে হাতের দিকে তাকিয়ে আছে। তাসফিন ময়ূরীর হাতের দিকে লক্ষ্য করলে মুখের কঠিন ভাব সরে গিয়েছে, উদ্বেগ ও দুশ্চিন্তা ফুটে উঠল। সে ময়ূরীর পাশে বসে আরিয়ানের থেকে ময়ূরীর হাত ছাড়িয়ে এনে নিজে দেখতে দেখতে বলল, কি হয়েছে? পুড়ে গেছে? কিভাবে হয়েছে? আরিয়ান পুরো জায়গায় মলম লাগাতে নিয়েছে, তার আগেই তাসফিন হাত টেনে নিল। আরিয়ান ময়ূরীর হাত ধরে বলল, হাত ছাড়ো। আরিয়ানের কথা শুনে তাসফিন আগুন চোখে তাকালো, বলল, কেন ছাড়বো? ও আমার বউ। বউ মানিস? হাত ছাড়, মলম লাগাবো, কষ্ট পাচ্ছে। আমার বউয়ের কষ্ট আমি বুঝবো, ওকে মলমও আমি লাগাবো। তুই সাইডে থাক। সব জায়গায় ঘাড় তেরামি করিস না। তুই সব জায়গায় অনাধিকার চর্চা করিস না। আমার বউয়ের ব্যাপার আমাকেই বুঝতে দে। তাসফিন আরিয়ানের হাত থেকে অয়েন্টমেন্ট ছিনিয়ে নিয়ে ময়ূরীকে তার দিকে ফিরিয়ে পোড়া স্থানে ফু দিয়ে দিয়ে সযত্নে মলম লাগিয়ে দিচ্ছে। ময়ূরী এতক্ষণ নিজের ব্যথা ভুলে গিয়ে তাকে নিয়ে দুই ভাইয়ের ঝগড়া দেখছিল। এরকম একটা পরিস্থিতিতেও মানুষ ঝগড়া করতে পারে? ময়ূরীর ঠোঁটের কোণে হাসি নিয়ে তাসফিনকে দেখছে। তাসফিন মনোযোগ দিয়ে নিজের কাজ করছে, মাঝে মাঝে চোখ তুলে ময়ূরীকেও দেখে নিচ্ছে। ময়ূরীর কষ্ট হচ্ছে কিনা ঘুষি মেরে তাসফিনের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করলেও আরিয়ান নিজেকে কন্ট্রোল রাখলো। তাসফিনকে তো সে পরে দেখে নেবে, আগে ময়ূরীর ট্রিটমেন্ট হওয়া প্রয়োজন। পিহুকে দেখে মাহিমের পা দুটো যেন বরফের মতো জমে গেল। দরজার সামনে থেকে কোনো মতেই ভেতরে যেতে পারছে না। পিহুকে অবস্থায় দেখতে হবে কল্পনা করেনি। ওরা দুজন মিলেই তো সিদ্ধান্তটা নিয়েছিল, তারপরেও পিহু কেন এমন একটা করলো? পিহু বেডে শুয়ে আছে। মাহিম এসে সামনে দাঁড়ালেও পিহু তার দিকে তাকালো না। মাহিম যেন একটু একটু কাঁপছে, কাঁপা কাঁপা গলায় ডাকলো, পিহু। ডাকটা এতটাই ক্ষীণ শোনালো যে মাহিম নিজেই শুনতে পেল না। পিহুর হাত নিজের হাতে নিলে মাহিমের বুকের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। কেন করলে পিহু? এমনটা তো কথা ছিল না। মাহিমের গাল বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তুমি বললে আমি তোমার জন্য গোটা পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করতে পারতাম।
তুমি বলেছিলে আমাকে ছাড়া থাকতে তোমার কষ্ট হবে, কিন্তু তুমি মানিয়ে নিতে পারবে। তুমি এটা কেন বলনি আমাকে ছাড়া তোমার বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে? তাহলে আমি কোনো দিনও তোমাকে ছাড়তাম না। মাহিম পিহুর হাতের উপরের পিঠে ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। ও ভাবেই অনেকটা সময় কেটে যাওয়ার পর মাহিম সোজা হয়ে বসে চোখ মুছে নিজেকে শক্ত করলো। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, অনেক হয়েছে, আর কিন্তু সহ্য করব না। এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমাকে আমার ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দাও। কথা দিচ্ছি, তোমাকে কোনো রকম অভিযোগ করার সুযোগ দিব না। তাসফিন বাড়ি থেকে বেরিয়েছে অনেকক্ষণ। ময়ূরী খুশি মনে টই টই পুরো বাড়ি ঘুরছে। তার খুশির কারণ তাসফিনের তার প্রতি এতটা যত্ন নেওয়া। আরিয়ান বেরোবার আগে ময়ূরীকে দেখতে এসেছিল। ওকে রুমে না পেয়ে আশেপাশে খুঁজতে লাগলো। সে সময় ময়ূরীও সদর দরজা দিয়ে ঢুকছে। আরিয়ান ময়ূরীকে দেখে এগিয়ে গিয়ে রুক্ষ গলায় জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? ময়ূরী আরিয়ানকে দেখলো। এই ছেলের আবার কি হয়েছে, এভাবে কথা বলছে কেন? তুমি কি আমার উপর রেগে আছো? তোমার উপর আমি রাখবো কেন? অধিকার আছে আমার। আরিয়ান হঠাৎ রাগের কারণ ময়ূরী সত্যি বুঝতে পারছে না। 100 বার আছে, 10টা না 5টা না, তুমি আমার একটা মাত্র দেবর। থাক, আমি তোমার কে তা তোমার বোঝা হয়ে গেছে। তখন তোমার বরের সামনে বলতে পারোনি। তোমার বর আমাকে অপমান করেছে, তুমি তখন চুপ ছিলে। রাগের কারণ তাহলে এটা? ময়ূরী মনে মনে বলল। হায় কপাল, হে তো দেখি মেয়েদের থেকেও বেশি অভিমানী। ময়ূরী মুখে বলল, আসলে তোমাদের ভাইদের মাঝে আমি 3rd পার্সন হতে চাচ্ছিলাম না, তাই। তাসফিন নিজের মুখে বলেছে ও তোমাকে স্ত্রী মানে না। তুমি বাড়িতে থাকো, ও চায় না, তোমাকে কষ্ট দেয়, তোমার খেয়াল রাখে না। তাহলে আজ কি প্রমাণ করতে আমাকে তোমার হাতে মলম লাগাতে দিল না? ময়ূরী বিড়বিড় করে বলল। এটার জবাব তো আমি চাইবো পরে। তাসফিনের থেকে জবাব পরেও নেওয়া যাবে, কিন্তু এই অভিমানী ছেলেকে? আচ্ছা, ছেলেদের ক্ষেত্রেও কি অভিমানী বলা যাবে? ময়ূরী আরিয়ানের অভিমান কমাতে বলল। আচ্ছা, পরের বার থেকে এমন কোনো পরিস্থিতি তৈরি হলে আমি তোমার পক্ষে থাকবো, কেমন? তুমি শুধু আমারই দেবর না, আমার খুব ভালো বন্ধুও। কলেজ শেষে ফাইজা বন্ধুদের সাথে আইসক্রিম খেতে এসেছে। বন্ধুরা সবাই গল্পে মেতে আছে। ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে সামনের টেবিলেই আরিয়ানকে দেখে ফাইজার চোখ আটকে গেল। এই লোক এখানে কি করছে? গতকাল কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিল, আজ এখানে। লোকটা কি ইচ্ছে করে সে যেখানে যাচ্ছে সেখানে সেখানে উপস্থিত হচ্ছে, নাকি পুরোটাই কাকতালীয় ব্যাপার? ফাইজাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে সোনালি বলল, কি দেখছিস রে, ওদিকে কি আছে? বলতে বলতে সোনালি ফাইজার দৃষ্টি অনুসরণ করে সামনের টেবিলে তাকালো। আরিয়ানকে দেখে বেচারি বসে বসে ক্রাশ খেয়ে ফেলল। OMG, ছেলেটা কি হ্যান্ডসাম! ফাইজা সোনালির দিকে তাকিয়ে চোখ পাকালো। ছেলে দেখলেই এই মেয়ের মাথা খারাপ হয়ে যায়। ফাইজা নিজেকে প্রশ্ন করছে, এই লোক কি আমাকে ফলো করছে? কথাটা শুনতে পেয়ে সোনালি কৌতূহলী কণ্ঠে বলল, চিনিস ও কে কে? না। কেন চিনিস না? চেনা জানা থাকলে একটু কথা বলতে পারতাম। তোর জন্য পৃথিবীর সব ছেলের সাথে কি আমার চেনা জানা থাকতে হবে? লুচ্চু মেয়ে কোথাকার। ফাইজার কথা শেষ হওয়ার আগেই দেখলো আরিয়ান উঠে তার দিকে হেঁটে আসছে। ফাইজা মনে মনে বলল, এই মেয়েটা আমার এদিকেই আসছে কেন? ছেলেটা তাদের দিকে আসছে। সোনালি ফাইজার হাত শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, ছেলেটা কি আমার দিকে দেখছে? আমাদের দিকেই আসছে, দেখো। আরিয়ান ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। ফাইজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, কেমন আছেন বিয়ান? বিয়ান ডাকছে? কাকে? সোনালি কনফিউজ হয়ে ফাইজার দিকে দেখল। বোনের দেবর নিজে থেকে এসে তার সাথে কথা বলছে। ফাইজা তো আর ওনাকে না চেনার অ্যাক্টিং করতে পারে না, তাই অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি টেনে তাকে বলতে হলো, আলহামদুলিল্লাহ, আপনি এখানে? সোনালি এখনো বুঝতে পারছে না ফাইজা কি ছেলেটাকে চেনে। আরিয়ান সোনালির দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে বসতে পারি? সোনালি গদগদ গলায় বলল, অবশ্যই। আরিয়ান চেয়ার টেনে ওদের সামনে বসে পড়ল। আরিয়ানের উপস্থিতিতে ফাইজা অস্বস্তিতে পড়ে গেল। সোনালি বলল, আপনি কি ফাইজাকে চেনেন? আরিয়ান ফাইজার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল
সে হেসে বলল, আপনার ফ্রেন্ড আপনাকে আমার পরিচয় দেয়নি। সোনালি টেবিলের নিচ দিয়ে ফাইজার হাতে জোরে চিমটি কাটল। কটকট দৃষ্টিতে ফাইজার দিকে তাকিয়ে বোঝালো, তোর খবর তো আমি পরে নেব। সোনালি আরিয়ানের দিকে তাকিয়ে হাসি আরো প্রসারিত করে বলল, তোর কোনো কথা মনে থাকে না, স্মৃতির শক্তি দুর্বল, আপনিই বলুন। সোনালির আদিক্ষেতা দেখে ফাইজার গা জ্বলছে। সেই মুখ খুলল, উনি মৌরিয়াপুর দেবর।